রহস্য কখনো আলোতে জন্মায় না, রহস্য জন্ম নেয় অন্ধকারে, আর অপেক্ষা করে কারো না কারো সত্য খুঁজে বের করার জন্য। অন্ধকারে ঢাকা শহর, নীরব সাক্ষী দেয়াল, আর এমন কিছু প্রশ্ন যার উত্তর খুঁজে বের করে আনতে পারে একজনই, সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। আপনিও যদি ব্যোমকেশ বক্সীর সত্যান্বেষণ ভালোবাসেন, যদি রহস্যের গন্ধ আপনার শিরায় রোমাঞ্চ নিয়ে আসে, তাহলে আপনি একদম সঠিক জায়গাতেই এসেছেন। আমাদের চ্যানেল যদি আপনি প্রথমবারের জন্য শোনেন, তাহলে এক্ষুনি কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন, যাতে নতুন গল্প এলে সবার আগে আপনি জানতে পারেন। সেই দিন নিরন্তন খবরের কাগজের পাতা উল্টাতে উল্টাতে একটু ঝিমিয়ে পড়েছি, কিন্তু অন্য মনস্কতা ভাঙল বাইরে কলিং বেলের শব্দ শুনে। দেখলাম চাকর পুটিরাম গামছা দিয়ে নিজের মুখ মুছতে মুছতে দরজার দিকে এগোচ্ছে। দাঁড়াও, আমি দেখছি বলে এগিয়ে গেলাম দরজার দিকে। দরজাটা খুলে দিতেই দেখতে পেলাম একজন বয়স 30-এর যুবক দাঁড়িয়ে রয়েছে দরজার সামনে। তার হাতে ধরা রয়েছে একটি কাগজ। বললাম, কাকে চাই? আচ্ছা, আপনার নাম কি সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী? না না, ব্যোমকেশ একটু কাজে বেরিয়েছে, এক্ষুনি এলো বলে। আপনি বসুন না ভেতরে। ছেলেটি ঘরের ভিতরে এলো, তারপর সামনের সোফাটায় বসে ইতস্ততভাবে এদিক ওদিক দেখতে থাকলো। আমি বুঝতে পারলাম না ছেলেটা কি মক্কেল নাকি অন্য কোনো কাজে ব্যোমকেশের কাছে এসেছে। পুটিরামকে ডেকে চা করতে বললাম। ছেলেটা হয়তো একটু ইতস্তত বোধ করছে। পুটিরাম চা দেওয়ার মিনিট 15 পর ব্যোমকেশ ফিরল। সে এসে ছেলেটির উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, হ্যাঁ বলো, কিসের জন্য আসা? কিভাবে সাহায্য করতে পারি তোমায়? ছেলেটি নিজের ইতস্তত ভাবটা একটু কম করার চেষ্টা করে ব্যোমকেশের দিকে তাকিয়ে বলল, নমস্কার ব্যোমকেশবাবু। কথাটা যে কিভাবে শুরু করব সেটাই বুঝতে পারছি না, তবে বলতে যখন হবে তখন দেরি করে লাভ নেই। আমার নাম সঞ্জিত তালুকদার, আমার বাবার নাম রাজীব তালুকদার। বাবার এখন বয়স হয়েছে, তিনি অত্যন্ত অসুস্থ, কিন্তু এই অসুস্থতার মধ্যেও তিনি আপনার সঙ্গে দেখা করতে চান। আপনার সাথে ওনার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপারে কথা আছে, তাই আপনাকে আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করতে এসেছি। এই যে আমার বাবার লেখা আবেদনপত্র। ঠিক আছে সঞ্জীব, এই আবেদনপত্রটা পড়ার আর দরকার লাগবে না। তুমি তোমার বাড়ির ঠিকানা বলে যাও। আমার হাতে তেমন কোনো কাজ নেই এখন। কাল সকাল সকাল নাগাদ আমরা দুজন না হয় তোমার বাড়িতে গিয়ে হাজির হব, কেমন? কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব ব্যোমকেশবাবু সেটাই বুঝতে পারছি না। আপনি কাল যখন ইচ্ছা হয় আসুন আমাদের বাড়িতে, আমি বাড়িতেই আছি। বালিগঞ্জ এলাকার ওই যে সেন জুয়েলার্স আছে না, সেই দোকানটার উল্টো দিকেই আমাদের বাড়ি। বাড়ির বাইরে দেখবেন বড় বড় ফলকে লেখা আছে তালুকদার ভিলা। আপনাদের আশা করি পৌঁছাতে কোনো অসুবিধাই হবে না। তবু যদি কোনো অসুবিধা হয়, এই যে আমার কার্ড, এই কার্ডের নিচে দেখছেন ওই যে নাম্বারটা রয়েছে, ওটাই আমার টেলিফোন নাম্বার। ওখানে আপনি ফোন করে নেবেন। ছেলেটি নিজের কার্ডটি ব্যোমকেশের দিকে এগিয়ে দিল। সে সেটা নিজের পকেটে চালান করে দিয়ে বলল, ঠিক আছে। বলেই সঞ্জীব বলে ছেলেটি উঠে দাঁড়ালো। তারপর আবার নমস্কার করে এগিয়ে গেল দরজার দিকে। আমি ছেলেটিকে দরজা অবধি এগিয়ে দিয়ে দরজাটি বন্ধ করে এসে দেখি ব্যোমকেশ মনের সুখে একটা সিগারেট জ্বালিয়েছে। এই সবে থানা থেকে ফিরলাম। থানায় খোঁজ নিয়ে যা বুঝলাম, দাসবাবুরও মতে কলকাতা শহরে এখন না ক্রাইম রেট নাকি খুবই কম। সব বেশিরভাগ ওই ছিঁচকে চোর আর ছিনতাইবাজদের উৎপাত। তার মানে তুমি বলতে চাইছো নতুন কেস পাওয়ার আশাই থেকে যাবে? আর এদিকে যা অবস্থা, বুঝতে পারছি নতুন কেস না পেলে যে উনুনে হাঁড়ি চড়বে না। কথাটা বললাম ঠিকই, তবুও আমি জানি যে ও ওইসব টাকা ফাঁকার ব্যাপারে নিয়ে বেশি মাথা ঘামায় না। ওর আগের কেসটায় মক্কেলের থেকে বেশ ভালো আমদানি হয়েছিল, তাই এখন আর বসে খেতে তার বাঁধা নেই। তবে দেখা যাক এই ছেলেটি কাল কিসের জন্য ব্যোমকেশকে ডেকে পাঠালো। নতুন কেস হলে তো ভালোই হবে। আমার কথা শুনে ব্যোমকেশ ওর পাশে রাখা খবরের কাগজটা একবার হাতে তুলে দেখে আবার নিচে নামিয়ে রাখলো। পুরো দিনটা অলসভাবে কাটানোর পরের দিন সকাল সকাল আমরা ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়লাম তালুকদার ভিলার উদ্দেশ্যে।
ঠিকানা খুঁজে পেতে তেমন কোনো অসুবিধেই হলো না। এই দিকটা ব্যোমকেশ খুব ভালো মতোই চেনে। কলকাতা শহরের ব্যস্ত অলিগলি পেরিয়ে আমরা পৌঁছালাম সেন জুয়েলার্সের অপর দিকের তালুকদার ভিলার সামনে। ট্যাক্সি থেকে নেমেই সবার প্রথম যেটা চোখে পড়ল তা হলো বাড়ির ওপরে বড় বড় অক্ষরে সাইনবোর্ডে লেখা তালুকদার ভিলা, নিচের সাল 1945। আমরা আর অপেক্ষা না করে এগিয়ে গেলাম বাড়ির সদর দরজায়। সঞ্জীব উপরের দোতলার ঘর থেকে আমাদের দেখতে পেয়ে এগিয়ে এসেছে আমাদেরই দিকে। আরে আসুন আসুন ব্যোমকেশবাবু, আমি সকাল থেকে আপনাদের জন্যই অপেক্ষা করে বসে আছি। বাবাকেও বলে রেখেছি যে আজ আপনারা আসছেন। এমা, বাড়িতে প্রবেশ করার আগে বাড়ির বর্ণনাটাই তো দেওয়া হলো না। ব্যোমকেশ বলে, গল্প লেখার সময় যেখানে যাচ্ছ সেই জায়গাটার একটা ছোটোখাটো ধারণা পাঠককুলের মনে প্রতিচ্ছবি হিসাবে এঁকে দিতে পারলে তুমি লেখক হিসেবে অত্যন্ত নিপুণ। তুই ব্যোমকেশের কথা মতোই লিখছি। বাড়িটা মোট মিলিয়ে 3 তলা, নিচের তলায় মোট মিলিয়ে 3-4টে ঘর হবে। আর সব থেকে অদ্ভুত বিষয় হলো নিচের তলার সবকটা ঘরই তালা বন্ধ, তবে মাঝের তলায় মোট 3টে ঘর, প্রতিটি খোলা। আর এইগুলোতেই যে বাড়ির লোকজন থাকেন সেটা আর বলে দিতে হয় না। তবে 3 তলাটা দেখলাম 1 তলার মতনই বন্ধ। তবে সব থেকে আশ্চর্যের বিষয় হলো বাড়িটা পুরনো হলেও এটার বয়স অনুমান করা সহজ নয়। গৃহস্বামী যে নিজের বসবাস স্থান বিষয়ে ভালোই সচেতন তার বলে দিতে হয় না। দোতলায় পূর্ব দিকের একটা ঘরের দিকে এগিয়ে গিয়ে বুঝতে পারলাম এটাই সঞ্জীবের বাবা রাজীব তালুকদারের ঘর। আমরা ঘরে প্রবেশ করতেই দেখতে পেলাম পুরনো আমলের হেলানো চেয়ারে মাথা দিয়ে বসে আছেন একজন শীর্ণকায় বয়স্ক ভদ্রলোক। বসে আছেন বললে ভুল হবে, কারণ ভদ্রলোক একরকম শুয়েই আছেন চেয়ারে। আমাদের আসতে দেখে তিনি একটু নিজের চেয়ারটা সোজা করে উঠতে যাচ্ছিলেন। ব্যোমকেশ শোনার উদ্দেশ্যে বলল, না না রাজীববাবু, উঠতে হবে না, আপনি বসুন বসুন, আমরা নিজেরাই বসে পড়বো, আপনাকে এই অসুস্থ শরীরে ব্যস্ত হতে হবে না আর। সঞ্জীব ছুটে গিয়ে 2টো চেয়ার এনে রাখলো আমাদের সামনে। আমরা দুজন সেটায় বসলাম। ব্যোমকেশ বলল, বলুন, আমায় এখানে ডেকে পাঠানোর কারণ কি? রাজীববাবু দেখলাম হাতের ইশারায় নিজের ছেলেকে চলে যেতে বললেন। সঞ্জীবও দেখলাম বাক্য ব্যয় না করে বেরিয়ে গেলেন ঘরের বাইরে। সঞ্জীব বেরিয়ে যেতেই রাজীববাবু এক দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলা শুরু করলেন, নমস্কার ব্যোমকেশবাবু, আমার নাম আপনি শুনেছেন সেটা আমি আশা করি না। কয়েকজন কোটিখানেক লোক ছাড়া আমার নাম তেমনভাবে কেউই জানে না। আমি পেশায় একজন লেখক। আমার লেখা অনেক বড় বড় উপন্যাসগুলি নিয়ে বাইরে অনেক ফিল্ম কোম্পানি কাজ করছে। তবে এটা আমার এক অহংকারও বলতে পারেন, কারণ কলকাতা শহরে বড় বড় পরিচালকদের সাথে আমার পরিচয় থাকলেও আমি কিন্তু কোনোদিনই এখানকার কোনো ফিল্মের জন্য নিজের লেখা দিইনি। আজ থেকে প্রায় 15 বছর আগের কথা। তখন আমি আমার জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনাগুলির উপর একটা গল্প লিখি। তখন আমার সেই সময় এক বন্ধু হয়েছিল, জানেন। মাঝে মাঝে হয় না, হঠাৎ করে এমন কিছু লোকজনদের সাথে আমাদের পরিচয় হয়, পরে সেটি বন্ধুত্বে রূপান্তরিত হয়, সেরকম কিছু। আর সেই সময় তার সাথে আমার বন্ধুত্বটা বেশ গভীরই হয়েছিল। লোকটার নাম ছিল চিরঞ্জিত সরকার। আর যে গল্পটির কথা আমি আপনাকে বলছি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সেই গল্পে আমার জীবনে ঘটে যাওয়া এমন কিছু সত্য ঘটনা ছিল যা হয়তো প্রকাশিত হলে বা বাইরে বেরোলে সেটি আমার পরিবারের জন্য এবং আমার জন্য ভীষণ অসম্মানের হবে। আর সেই চিরঞ্জিত লোকটি ওই গল্প সম্বন্ধে সমস্তটাই জানতো। অন্য কেউ হলে হয়তো আমি এই গল্পটির কথা উল্লেখ করতাম না। তবে ব্যোমকেশবাবু, আমি আপনাদের অনেক নাম শুনেছি আর প্রচণ্ডভাবে আপনাদের উপর ভরসাও করি। তাই আমি আপনাকে আমার লেখা সেই গল্পটি পড়তে দেব। ব্যাপারটা এতটাই গোপনীয় যে আমি সেই গল্পটির কথা নিজের ছেলেকে অবধি বলতে পারিনি। আর যদি সেই গল্পটি কোনোভাবে কোনো উপায় প্রকাশিত হয়ে যায়, আমি আর আমার পরিবার শেষ হয়ে যাব ব্যোমকেশবাবু। ভদ্রলোক এবার থামলেন। তারপর নিজের পকেটে হাত ঢুকিয়ে বার করে আনলেন একটি চাবির গোছা। তারপর তার মধ্যে থেকে একটি বেছে আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, ওই যে পুরানো কাঠের দেরাজটা দেখছেন না, এই চাবি দিয়ে ওটা একটু খুলতে পারবেন? ওটার 1 নম্বর ড্রয়ারটা খুলে একটা কাগজের তোড়া পাবেন, আর
তার পাশেই একটা ফাইল পাবেন, ওটা বার করে আনুন একটু দয়া করে। অবশ্যই অবশ্যই, কেন পারবো না? বলে আমি চাবিটা নিয়ে দেরাজটায় লাগিয়ে ঘোরাতেই সেটা খুলে গেল। তারপর ভদ্রলোকের বলা 1 নম্বর ড্রয়ারটা খুলে সেখান দিয়ে বার করে আনলাম একটা হলদে রঙের ফাইল। আমি সেটি বার করে নিয়ে রাজীববাবুর হাতে দিয়ে তারপর আবার দেরাজটি যেমন ছিল সেই রকমই বন্ধ করে দিলাম। ভদ্রলোক ফাইলটি নিয়ে একবার এদিক ওদিক ঘুরিয়ে দেখে বললেন, ব্যোমকেশবাবু, এই যে এই ফাইলটা আপনি রাখুন, আর এই ফাইলটিতে আছে আমার লেখা সেই অদ্ভুত গল্পটি। ব্যোমকেশ নিজের হাতে ফাইলটা নিয়ে উল্টে পাল্টে দেখে বলল, রাজীববাবু, এ তো দেখছি অনেক পৃষ্ঠা, বেশ বড় গল্প বলে মনে হচ্ছে। আচ্ছা, আপনাকে একটা অনুরোধ করব, আমি কি এই ফাইলটা আমার বাড়ি নিয়ে গিয়ে পড়ে দেখতে পারি? স্বচ্ছন্দে ব্যোমকেশবাবু, আর এটি আপনি চাইলে আপনার নিজের বাড়িতে বসেও পড়তে পারেন, তাতে আমি বেশি নিরাপদ মনে করব। তাহলে রাজীববাবু, আজ উঠি কেমন? আমি চেষ্টা করব 1-2 দিনের মধ্যেই পুরো গল্পটি পড়ে আপনাকে আমার মতামত দিয়ে যাওয়ার। অসংখ্য ধন্যবাদ ব্যোমকেশবাবু। আশা করি আপনি এই পুরো গল্পটি পড়লে অনেক কিছু জানতে পারবেন এবং অনেক কিছু বুঝতেও পারবেন, আর কেন আমি আপনাকে এই কেসটি দিচ্ছি সেটাও ধরতে পারবেন আশা করি। আমরা চেয়ার ঠেলে বেরিয়ে এলাম বাইরের দিকে। বাইরে বেরিয়ে ট্যাক্সি ধরার সময় একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করলাম। দোতলারই একটি ঘরের বারান্দার থেকে সন্দেহ ভরা দৃষ্টিতে তাকিয়ে আছেন একজন মহিলা। ট্যাক্সিতে উঠে আমি ব্যোমকেশের উদ্দেশ্যে বললাম, আচ্ছা ব্যোমকেশ, তুমি কি বুঝতে পারছো এই কেসটার ব্যাপারে? এখন বোঝার মতো অবস্থায় পৌঁছয়নি ভাইয়া, তবে রাজীববাবু যে আমাদের থেকে কোনো একটা বিষয় লুকিয়ে গেলেন সেটা আর বলে দিতে হয় না। তবে ভদ্রলোক বোধ করি গোপন বিষয়টি গোপনই রাখতে চান, তার জন্য আমায় এই ফাইলটি আগে পড়ে দেখতে হবে। বাড়িতে এসে প্রথমে 2 কাপ চা বানাতে বলল ব্যোমকেশ। তারপর সেই মোটা কাগজের দিস্তাটা আমার হাতে দিয়ে ব্যোমকেশ বলল, পড়ো ভাইয়া, ধীরে ধীরে পড়ো তো, আমি শুনি কেমন। এই ইচ্ছেটা যে আমারও হচ্ছিল সেটা আর বলি কি করে। চায়ের কাপে লম্বা একটা চুমুক দিয়ে পড়া শুরু করলাম। এত বড় লেখা পড়া অসম্ভব, তাই জন্য আমি খুব দরকারি যে পাতাগুলো মনে হবে সেটাই পড়ব। পৃষ্ঠা নাম্বার 22। এখানে রাজীব তালুকদার লিখেছেন, ঈশ্বর যে কিভাবে এই ধরনের মানুষকে সৃষ্টি করেছেন তা আমি জানি না। হয়তো এরা মানুষরূপী কোনো পশু, কারণ নিজের সবথেকে প্রিয়জন নিজের স্ত্রীকে হত্যা করে প্রিয়নাথ আজ তাকে খুন করে মাটির নিচে পুঁতে সমস্ত প্রমাণ লোপাট করিয়া দিল। প্রিয়নাথ নিজের স্ত্রীকে শেষ করে দিলেও জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে গেলেন তার ফুটফুটে ছোট পুত্র সন্তানটিকে। হয়তো ভেবেছিলেন শিয়াল কুকুরে টেনে খেয়ে নিয়ে যাবে, কিন্তু হায় ঈশ্বর, রাখে হরি মারে কে। আমি সেই ছোট্ট শিশুটিকে গ্রহণ করিলাম। তারপর ভদ্রলোক তার লেখা গল্পের 38 নম্বর পাতায় লিখেছেন, আমি নিজের 2 ছেলেকে নিয়ে বেশ ভালোই ছিলাম, কিন্তু হঠাৎ করেই এই প্রিয়নাথ লোকটি আবার আমার জীবনে চলে আসে। বোম্বেতে একটি ফিল্মের জন্য গল্প দিতে গিয়ে আমার তার সাথে সাক্ষাৎ হয়। ধীরে ধীরে সাক্ষাৎ অনেক গভীরও হতে থাকে, পরে তা বন্ধুত্বে রূপান্তরিত হয়। কিন্তু আমি কোনোদিনও তাকে এটা বুঝতে দিইনি যে আমি তার জীবনে ঘটে যাওয়া এমন একটি বড় সত্য জানি। জানলে কি আর সে আমাকে আস্ত রাখত? যে লোক নিজের স্ত্রী এবং পুত্র সন্তানকে শেষ করে দিতে পারে, তার মতো নিকৃষ্টতম জীব হয়তো পৃথিবীর আর কোথাও নেই। গল্পের আরও অনেক অংশ আমি ব্যোমকেশের সামনে পড়েছিলাম বটে, কিন্তু আমার মনে হলো এই 22 নম্বর এবং 38 নম্বর পৃষ্ঠা দুটি সবথেকে গুরুত্বপূর্ণ। পড়া হয়ে যাওয়ার পরে ব্যোমকেশ বলল, বুঝলে ভাইয়া, রাজীব তালুকদার লোকটার সম্বন্ধে একটু তথ্য জানার দরকার আছে। তবে আমার বিশ্বাস এই তথ্যগুলো তোমার থেকে বেশি তাড়াতাড়ি কেউ জোগাড় করতে পারবে না, কারণ লোকটা ফিল্ম জগতের লোক, আর তুমি তো লেখক। তোমার তো চেনা জানা অনেকেই থাকবে, জেনাকে হয়তো চেনে। সুতরাং লেখক হিসেবে আরেক লেখকের সুযোগ সন্ধান তোমার দ্বারাই সম্পূর্ণ হোক হে ভাইয়া। ব্যোমকেশের বলা কথা মতো আমি লোকটির সম্বন্ধে বেশ খোঁজ খবর চালালাম। তবে শেষ অবধি যা উদ্ধার করতে পারলাম তা হলো এই, যে রাজীব তালুকদার একজন প্রকৃত ধনী লেখক। পারিবারিক দিক দিয়ে বলতে গেলে তার আগেও পূর্বপুরুষদের মধ্যে লেখক মানুষ ছিলেন এবং তারা প্রত্যেকেই ফিল্মের জগতের সাথে যুক্ত।
বোম্বে এবং অন্যান্য বহু জায়গায় তার লেখা ফিল্ম হিসেবে বেরিয়েছে এবং তার দরুন বেশ কিছু পয়সা কড়িও কামিয়েছেন তিনি। তেনার প্রথম জীবন জানতে গেলে জানা যায় প্রায় বছর ৪৫ আগে তিনি বিয়ে করেছিলেন। তবে প্রায় ২ বছর পর কোনো কারণে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যান, কিন্তু এই ঘটনা উপযুক্ত কারণ জানা যায়নি। তারপরেই এখন তার ছোট ছেলে সঞ্জীব তালুকদার একজন সাধারণ পোস্ট অফিসে চাকুরিরত। লেখালেখি সেও করে থাকে বটে, তবে বাপের মতো অত বড় লেখক হিসেবে নাম পায়নি। সম্পূর্ণ ঘটনা খুলে বলার পরে সে বলল, বলো কি, তো অনেক বড় নাটক দেখছি। তার মানে এত সব ঘটনার মাধ্যমে জানা যায় যে সঞ্জীব তালুকদার আসলে ছিলেন প্রিয়নাথ বাবুর ছেলে। এই জন্যই হয়তো রাজীব তালুকদার ওনার ছেলের দিয়ে এই সমস্ত ঘটনা লুকিয়ে গেলেন। তবে এখন প্রশ্ন হচ্ছে, এই প্রিয়নাথ লোকটি কে? তার পদবী বা কি? সে এখন কোথায় থাকে? উত্তর তো এই সমস্ত আমাদের খুঁজে বার করতে হবে। অত চিন্তা করে লাভ নেই অমর, আজ বরং ঘুমিয়ে পড়ো। কাল সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে রাজীব তালুকদারের কাছ থেকে। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই আমরা দুজন বেরিয়ে পড়লাম তালুকদারের বাড়ির উদ্দেশ্যে। তবে অদ্ভুত ব্যাপার হলো, আজ তালুকদার ভিলাতে দেখা মূল্য আরও দুজন নতুন মানুষের। প্রথমজন এক বয়স ১৫ ছেলে, অপরজন বয়স ৪০-এর বেশি একজন ভদ্রলোক। আমাদের আসতে দেখেই এগিয়ে এসে নমস্কার জানিয়ে বললেন, নমস্কার। আপনি তো গোয়েন্দা আশা করি। আগের দিন আপনারা যে এই বাড়িতে এসেছিলেন তার খবর আমি পেয়েছি, তাই আজ আসবেন বুঝে আলাপ জমাতে এলাম আর কি। তা আজকাল সত্যান্বেষণ ছেড়ে দিয়ে লেখালেখি শুরু করলেন নাকি? হ্যাঁ। আমি বুঝলাম ভদ্রলোক ব্যোমকেশের কাছে থাকা রাজীববাবুর লেখা গল্পটির দিস্তা কাগজের তোড়া দেখে এই মন্তব্য করেছেন। আর ইনি যে রাজীব তালুকদারের সুযোগ্য বড় পুত্র অনিশ তালুকদার তার বলে দিতে হয় না। আর আগের দিন যে মহিলাটিকে আমি এবং ব্যোমকেশ বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম, তিনি যে এই অনিশবাবুর স্ত্রী ছিলেন তা আজ স্পষ্ট। ব্যোমকেশ হাসি মুখে উত্তর দিল, না না অনিশবাবু, আমি আবার লেখক হতে যাব কেন? আমার এই বন্ধুটি লেখক স্বনামধন্য। আমার কারবার খালি সত্য অনুসন্ধান নিয়েই। অনিশবাবু ব্যোমকেশের কথা শুনে হাসি মুখে বললেন, আচ্ছা আচ্ছা, যান গিয়ে বাবার সঙ্গে দেখাটা করে আসুন। কি বলেন আবার কে জানে। আমরা এবার এগিয়ে গেলাম রাজীব তালুকদারের ঘরটির উদ্দেশ্যে। ঘরে প্রবেশ করেই দেখি সঞ্জীববাবু তার পিতাকে ওষুধ খাইয়ে দিচ্ছিলেন। আমাদের দেখে সঞ্জীববাবু উঠে দাঁড়িয়ে নমস্কার জানিয়ে বললেন, আসুন আসুন ব্যোমকেশবাবু, বাবার এই সময় একটা ওষুধ থাকে, সেটাই দিচ্ছিলাম আর কি। আপনারা কথা বলুন, আমি এক্ষুনি চা পাঠিয়ে দিচ্ছি। তা পড়েছেন কাগজগুলো? হ্যাঁ, পড়লাম। তবে এই প্রিয়নাথ লোকটি সম্বন্ধে আপনি যতটুকু তথ্য দিয়েছেন সেটিতে আমি সন্তুষ্ট হতে পারিনি। এমনকি লেখায় লোকটার পদবীরও উল্লেখ নেই। আচ্ছা, আপনি কি লোকটা সম্বন্ধে আমাদের আরো কিছু তথ্য বলে অবগত করতে পারবেন? আসলে ব্যোমকেশবাবু, আমি লেখায় যে নাম উল্লেখ করেছি সেই লোকটি কিন্তু আসল নাম নয়। আমি যদি এখানে আসল নাম উল্লেখ করতাম তাহলে আপনি অতি সহজেই লোকটিকে চিনতে পারতেন। অজিতেশ বাবু, একটা কাজ করুন, আপনি বরং ওই পাশের ড্রয়ারটি খুলুন, সেখান থেকে আপনি কয়েকটি চিঠি পাবেন। আমি ভদ্রলোকের কথা মতো ড্রয়ারটি খোলার সাথে সাথে সেখানে আবিষ্কার করলাম কিছু হলদে হয়ে যাওয়া পুরনো চিঠির খাপ, এবং তার মধ্যে মারা রয়েছে লোকাল পোস্ট অফিসের স্ট্যাম্প। আমি চিঠিটি খুলে সেটি পড়ে ব্যোমকেশের হাতে দিলাম। সেখানে লেখা আছে, প্রিয় রাজীব, তোমার পূর্বের বলা সেই ঘটনাটি আমার কিন্তু আজও মনে। বহুকাল তোমার সাথে দেখা সাক্ষাৎ নাই হে বন্ধু, কিন্তু লোকটি ইতিহাস তুমি নিজের কাছে লুকাইয়া রাখিয়াছ, সেটি কিন্তু শুধু তুমিই জানো না, জানি আমিও। সুতরাং তুমি যদি এই ঘটনার গোপনীয়তা গোপন রাখতে চাও, তবে কিন্তু মোট মিলিয়া ৫০,০০০ টাকা আমায় পাঠাইয়া দিও, নয়তো আমি নিজের পরের লেখায় সমস্ত ঘটনা বর্ণনা করিয়া পাঠককুলের কাছে প্রকাশ করিয়া দেব, যা হয়তো ভালো ব্যাপার হইবে না। ইতি তোমার অতীতের বন্ধু। চিঠিটা দেখা শেষ হওয়ার সাথে সাথেই ব্যোমকেশ রাজীববাবুর উদ্দেশ্যে বলল, আচ্ছা রাজীববাবু, আপনি কি নিজের লেখাই গল্পটিতে কোনোভাবে এই ২৭ নম্বর পৃষ্ঠাটি ছিঁড়ে ফেলেছিলেন? কারণ আমি যখন এই লেখাটি পড়ছিলাম তখন আবিষ্কার করি এই অদ্ভুত ঘটনাটি, যেখানে লেখার ২৭ এবং ২৮ নম্বর পাতাটি যেন কেউ ছিঁড়ে নিয়েছে। রাজীববাবু কথাটা শুনে যেন চমকে উঠলেন।
এ কি বলছেন আপনি? এ কি করে সম্ভব? লেখাটির কথা খালি আমি, আপনারা এবং আমার ওই পুরাতন বন্ধু ছাড়া কেউ জানে না। তবে কিভাবে সেটি হারিয়ে গেল? এ যে অসম্ভব কাণ্ড। আচ্ছা, আপনার বাড়ির অন্য কেউ কি এই কাজ করতে পারে বলে মনে করেন? না ব্যোমকেশ বাবু, এ ঘরে তো কেবল প্রবেশ করে আমার চাকর ছোট ছেলে সঞ্জীব, আর মাঝে সাঝে অনিশের ছেলেটি আসে। দাদু ভাই আমায় খুব ভালোবাসে, তাই আসে মাঝে সাঝে। আমার তো মনে হয় না এদের মধ্যে কেউ এই কাজ করতে পারে, কারণ দেরাজের চাবি থাকতো সবসময় আমার কাছে। আপনারা ভালো করে দেখেছেন তো ব্যোমকেশ বাবু? একবার না, বহুবার আমরা দেখেছি। লেখাটি ভালো করে উল্টে পাল্টে পড়া হয়েছে, কিন্তু কোনোবারই আমরা ওই 27-28 নম্বর পৃষ্ঠাটি খুঁজে পাইনি। ভদ্রলোক একটা দীর্ঘশ্বাস ফেললেন। ব্যোমকেশ বলল, আচ্ছা রাজীববাবু, আপনি এটা বলতে পারেন যে ওই পৃষ্ঠায় আপনি কি লিখেছিলেন, সেটা কি আপনার মনে আছে? ওই লেখাটি আমার জীবনের শেষ লেখা, আর আর ওটার গুরুত্ব আপনি ভালো করেই জানেন ব্যোমকেশ বাবু। সুতরাং ওই লেখাটির সমস্ত পৃষ্ঠাই আমার মুখস্থ আছে। সেইখানেই লেখা ছিল আমার ছোট ছেলে অর্থাৎ সঞ্জীবকে জঙ্গলের মধ্যে কুড়িয়ে পাওয়ার ঘটনাটি। তার মানে সেই স্থানটি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজীববাবু, তাই তো? ভদ্রলোক নিজের মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে দিলেন। আচ্ছা রাজীববাবু, আপনার ছোট ছেলে অর্থাৎ সঞ্জীববাবু হয়তো এই সবের কিছুই জানেন না আশা করি। আর বড় ছেলে? না, ছোট ছেলেকে কিছুই বলিনি কোনোদিন। তবে বড় ছেলে অনিশ সবটাই জানে। তবে সে কোনোদিন নিজের ভাইকে অন্য চোখে দেখেনি, এটা আমার ভাগ্যই বলতে পারেন। সুতরাং ওই দিক থেকে আপনি নিশ্চিন্ত হতে পারেন যে অনিশ কোনোদিন এই সত্য তার ভাইয়ের সামনে আনবে না। যে সত্য মানুষকে কষ্ট দেয়, সেটা সামনে না আসাই ভালো। আমি বলি কি, আপনি একবার কিন্তু পুলিশকে সব ঘটনা খুলে বলতে পারতেন। একজন লোক আপনাকে ব্ল্যাকমেল করে এইভাবে টাকা চাইছে, তাকে ধরে সঠিক পথে আনা কিন্তু পুলিশের জন্য অত্যন্ত সহজ কাজ। আসলে ব্যোমকেশ বাবু, আমার মন বলছে কিছু একটা খারাপ করতে চলেছে। তার মধ্যে শুনছি বইয়ের একটা পৃষ্ঠা উধাও। আচ্ছা রাজীববাবু, আপনি যখন আপনার আসন্ন বিপদ বুঝতে পারছেন, তখন কেন এবার সবটা আমার কাছে খুলে ধরছেন না? আপনি কিন্তু আপনার সেই বন্ধুটির নাম এখনো অবধি আমাদের কাছে খুলে বলেননি। সে লোক কি কলকাতায় থাকেন? আপনি কি চিঠির প্রেরক এবং আমার বন্ধুর কথা বলেছেন তো? আর লুকিয়ে লাভ কি হবে? এই যে চিঠির প্রেরক, তার নাম নিধিরাম বারিক। এককালে আমার খুব ভালো বন্ধু ছিল বটে, তবে এখন 10 বছর তার সাথে কোনো যোগাযোগ নেই আমার, এবং সে বহাল তবিয়েতে এই কলকাতা শহরেই থাকে। আমি আপনাকে তার ঠিকানা দিচ্ছি, আপনি গিয়ে কথা বলে আসতে পারেন। আমার যা অবস্থা দেখছেন আপনি, এই ঘরে কি বিছানা ছেড়ে উঠে যাওয়ারও ক্ষমতা নেই আমার। অসংখ্য ধন্যবাদ রাজীববাবু। তবে আপনার গল্পে লেখা প্রিয়নাথ চরিত্রের লোকটির আসল নাম কিন্তু আপনি এখনো আমাদের জানাননি। তবে এখনো সময় আছে। আচ্ছা, আজ তবে উঠি কেমন? আমি আর অমর এক্ষুনি একবার নিধিরাম বাবুর বাড়ির দিকে যাব। ভদ্রলোকের কাছ থেকে নিধিরামবাবুর বাড়ির ঠিকানা পাওয়া গেল বটে, তবে সেটা কলকাতা শহরের এমন জায়গায় অবস্থিত যে প্রায় 2 বার বড়সড় ট্যাক্সি ভাড়া করে পকেট দিয়ে খসবে, সেটা ভেবে মনটা একটু খারাপ হয়ে গেল। অবশেষে আমরা গিয়ে পৌঁছালাম নিধিরামবাবুর বাড়ির সামনে। ঠিকানা অনুযায়ী খুঁজে পেতে অসুবিধে হয়নি। আমরা গেটের বাইরে থেকেই বেল দিতেই দরজা খুলে দিল একজন চাকর। কাকে চাই? আচ্ছা, এটা কি নিধিরাম বাবুর বাড়ি? আর উনি কি বাড়ি আছেন? হ্যাঁ, এটা ওনারই বাড়ি। বাবু বাড়িতেই আসেন। আপনারা আসেন। আমরা ভিতরে গিয়ে বসার সাথে সাথেই বুঝতে পারলাম লোকটির পসার বা অবস্থা বেশ ভালোই, কারণ বাড়িটা সাজানো নানা রকমের দামি দামি আসবাবপত্র দিয়ে। এই লোক যে কাউকে চিঠি লিখে ব্ল্যাকমেল করে টাকা চাইতে পারে, কেন জানি না আমার বিশ্বাস হলো না। মিনিট খানেক বসার পর আমাদের সাথে দেখা করতে এলেন একজন বয়স 50-এর ভদ্রলোক। পরনে সাদা রঙের ধুতি এবং ওপরে একটা সাদা স্যান্ডো গেঞ্জি, চোখে গোল ফ্রেমের চশমা। তবে শরীরের গড়ন অনুযায়ী ওনার মুখের মোটা গোঁফটা যেন মানাচ্ছে না। ভদ্রলোক আমাদের দেখেই বলে উঠলেন, আরে বসেন সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীবাবু। কি সৌভাগ্য আমার, আপনাদের পদধূলি পড়েছে আমার বাড়িতে। আপনার এই
বন্ধুটির লেখাও কিন্তু আমি অনেক পড়েছি। তা আজ আমার বাড়িতে কি মনে করে? পেপারে বহুবার ব্যোমকেশের ছবি বেরোনোর কারণে বোধ করি লোকটি ব্যোমকেশকে চিনতে পেরেছে। ব্যোমকেশ বেশি ভনিতা না করে সোজাসুজি প্রশ্ন করল, আচ্ছা নিধিরাম বাবু, আপনি এবং রাজীব তালুকদার একসময় ভালো বন্ধু ছিলেন আশা করি। আর আপনি তার জীবনে এমন কিছু গোপন তথ্য জানেন যা হয়তো কেউ জানে না, তাই তো? তা জানি বটে, কিন্তু তার সাথে তো আমার প্রায় দেখা সাক্ষাৎ হয় না প্রায় 10 বছর আগে। সে কি কোনো তদন্তের জন্য আপনাকে আমার কাছে পাঠিয়েছে নাকি? তবে আমি সোজাসুজি বলে দিতে চাই, আমি আপনাকে এ বিষয়ে কোনো সাহায্য করতে পারবো না। সাহায্য করবেন না সেটা আপনার ব্যাপার, তবে একজন অসুস্থ লোককে এইভাবে চিঠি লিখে ব্ল্যাকমেল করে টাকা চাওয়ার ব্যাপারটা আপনার মতো মানুষকে শোভা দেয় না। আপনি যা করার করে নিন ব্যোমকেশ বাবু। আমি আমার দিক থেকে আর কিছু তথ্য আপনাকে দিতে পারবো না। আপনি একজন গোয়েন্দা, সুতরাং সত্য কি সেটা নিজেই খুঁজে বার করুন। সেটাই যে আপনার কাজ। তবে আজ উঠুন আপনারা। আপনি কি আমাদের সেই লেখার বর্ণিত যে লোকটিকে এবং তার ঘটনা লুকোনোর চেষ্টা চলছে তার নাম আমাদের বলতে পারেন? গল্পে হয়তো আপনি আলাদা নাম পেয়েছেন লোকটির, তবে সেই লোক যে সে লোক নয়। সিঙ্গানিয়া লোক বেজায় খারাপ। তার অতীতের ঘটনা ফাঁস হলে সে যে রাজীব আর তার পুরো পরিবারকে শেষ করে দিতে পারে, সেটা আপনার মক্কেলের জেনে রাখা উচিত। ধন্যবাদ, আজ আপনারা উঠুন। লোকটা যে তাড়াতাড়ি আমাদের বার করে দিতে চাইছে সেটা বুঝতে পারলাম। তবে এখানে এসে একটা তথ্য পাওয়া গেল যে লোকটির কথা গল্পে উল্লেখ আছে প্রিয়নাথ বলে, তার পদবি হয়তো সিংহানিয়া। তবে নাম সেটা খুঁজে বার করতে হবে আমাদেরই। বাড়ি ফিরে ব্যোমকেশকে নিধিরাম লোকটির ব্যাপারে জিজ্ঞেস করায় সে বলল, নিশ্চিত লোকটা বেশ চালাক এবং দড়িবাজ। তবে আমি বাজিয়ে দেখে যা বুঝেছি, লোকটা চিঠি লিখে রাজীববাবুকে ব্ল্যাকমেল করতে পারে না। সে এত বছর ধরেই তো ঘটনাটা জানতো। আর সিঙ্গানিয়া একজন ফিল্ম জগতের লোক, আশা করি সে তো তাকেই সরাসরি ব্ল্যাকমেল করে টাকা চাইতে পারত। সেক্ষেত্রে টাকার পরিমাণ সে পেত অনেক বেশি। তার মানে তুমি বলতে চাইছো নিধিরাম লোকটা খালি ধড়িবাজ, কিন্তু চিঠি লেখেনি? তার প্রমাণও আমি পেয়েছি, কারণ লোকটার বসার ঘরে আমাদের যেখানে বসতে দিয়েছিল তার সামনে টেবিলে একটা বাজারের ফর্দ পড়েছিল। সেটা যে তারই লেখা তাতে আমার কোনো সন্দেহই নেই। আর সেই হাতের লেখার সঙ্গে চিঠিতে দেখা হাতের লেখার কোনো মিলই নেই। তবে চিঠি যখন সে লেখেইনি, তবে লিখলোটা কি? যেই লিখেছে তার এখন প্রচণ্ড পরিমাণে টাকার প্রয়োজন, আর তাই জন্যই সে রাজীববাবুকে ব্ল্যাকমেল করছে। তবে সেটা যে কে সেটাই খুঁজে বার করতে হবে আমাদের। সেই দিন কোনো রকম এই কেসটি সম্বন্ধে আমাদের কথা হয়। তবে ব্যোমকেশ যে কেসটা নিয়ে সারাদিন ভাবছে তা আমি বুঝতে পারলাম তার ঘন ঘন সিগারেট খাওয়া এবং কপালের কাছের ভ্রুকুটিটা দেখে। সে যে অ্যাস্ট্রেতে বড় একটা ছাইয়ের স্তূপ করে ফেলেছে সেটা হয়তো নিজেই জানে না। তবে রাতের দিকে খাওয়া দাওয়ার পর একটা টেলিফোন এলো। ব্যোমকেশ সেটা তুলে নিয়ে বলল, হ্যালো, হ্যাঁ অজিতেশ বক্সি বলছি। হ্যাঁ বলুন দাসবাবু, কি মনে করে? ফোনের আওয়াজ স্পিকারেই ছিল, তাই দাসবাবুর কথা স্পষ্ট শুনতে পেলাম। হ্যাঁ বলছি, একজন প্রাক্তন ফিল্ম জগতের লোক লাল বাহাদুর সিংহানিয়া খুন হয়েছেন। যদি আপনি আসতে চান আসতে পারেন। ব্যাপারটা কিন্তু অত্যন্ত সন্দেহজনক। কি নাম বললেন যেন? লাল বাহাদুর সিংহানিয়া, তাই তো? হ্যাঁ হ্যাঁ, উনি উনি কেন বলুন তো, আপনি কি লোকটিকে চিনতেন নাকি? আমি এক্ষুনি আসছি, এসেই না হয় সবটা আপনাকে খুলে বলবো। আচ্ছা, আপনি কি একটু গাড়ি পাঠাতে পারবেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনারা সবাই তৈরি হয়ে থাকুন। ওই মিনিট 15-র মধ্যে গাড়ি এসে আপনাদেরকে নিয়ে যাবে, ঠিক আছে? ততক্ষণ আমি সামলাই এদিকটা। দাসবাবুর কথা মতো গাড়ি আমাদের নিয়ে গেল খুনের স্থানে। ব্যোমকেশকে ঘটনা শোনার পর থেকেই যেন আরো অনেক বেশি উত্তেজিত মনে হচ্ছে। তবে সেটার যে কারণ কি তা আমি জানি না। ঘটনাস্থলে পৌঁছে দেখি একটি ধুতি পাঞ্জাবি পরা বেশ লম্বা এবং ফর্সা গড়নের লোকের মৃতদেহকে ঘিরে বেশ লোকের জমায়েত সৃষ্টি হয়েছে। লোকটার এই বয়সেও বডি ফিটনেস এবং মুখের গড়ন দেখে সহজেই আন্দাজ করা যায় যে ইনি কোনো বড় মাপের অভিনেতাই ছিলেন। পুলিশ লোক ঠেলে আমাদের সামনে যাওয়ার ব্যবস্থা করে দিল।
খুব ভালো করে পরিদর্শন করে দাসবাবুর উদ্দেশ্যে বলল, লোকটাকে খুন করা হয়েছে বটে, তবে সেটা এখানে নয়। খুন করা হয়েছে প্রায় অনেকক্ষণ আগে, কারণ গুলি লাগার জায়গাটা থেকে রক্ত বেরিয়ে সেটা জমাট বেঁধে গেছে। আমার অনুমান বলে এখানে এসে বডিটা ফেলে যাওয়া হয়। সে যাই হোক, বডি পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করুন। রিপোর্ট এলে সব জানা যাবে। খুনের জায়গাটা আশপাশটা ঘুরে ব্যোমকেশ আরও যেন কিছু একটা খুঁজতে লাগলো। এখন যা বুঝছি করার কিছুই নেই আপাতত। যতক্ষণ না ওই ফরেনসিক টেস্টের রিপোর্টটা আসছে ততক্ষণ এখানে মনে হয় হাত গুটিয়ে বসেই থাকতে হবে আমাদের। দাসবাবু ব্যস্ত হয়ে কয়েকটা সাব কনস্টেবলকে দায়িত্ব দিয়ে ভিড় ঠেলে একটু ফাঁকা জায়গা বানালো। ওনার সাথে এলো একটি বছর 30-এর মেয়ে এবং একটি বৃদ্ধ লোক। উভয়ের পোশাক পরিচ্ছদে উচ্চবৃত্ততার ছাপ। বয়স্ক ভদ্রলোক বললেন, আমার নাম পিনাকি সরকার, ইন্সপেক্টর সাহেব। আমি সিঙ্গানিয়া বাবুর ম্যানেজার। এই মিনিট 45 আগে উনি বাড়ির থেকে বেরোলেন, বললেন খাওয়ার পরে একটু রাস্তায় হাঁটলে রাতের ঘুমটা ভালো হয়। মদের অভ্যেসটা ছাড়ানোর পর বেশ কয়েকদিন ধরে এইরকম চলছিল। কারোর সাথে কোনো শত্রুতা না, কিছু না। আজ যে কি হয়ে গেল। আপনি কি সিংহানিয়া বাবুর মেয়ে? সে ইতিবাচক মাথা নাড়ল। ব্যোমকেশ প্রশ্ন করল, আপনি কয়েকদিন ধরে আপনার বাবার মানসিক অবস্থার ব্যাপারে জানাতে পারবেন? মেয়েটি ভাঙা গলায় বলল, আমার আমার বিয়ে হয়ে গেছে বছর 5 আগে। বাবার অমতে বিয়ে করেছিলাম বলে আমার সাথে কোনো সম্পর্ক রাখিনি। এই দিন 2 হলো আমি বাড়িতে ঘুরতে এসেছি। আমার থেকে পিনাকি কাকাই বেশি ভালো বলতে পারবে। ঠিক আছে দাসবাবু, চলুন, বাড়িতে ওনার ঘরটা একটু দেখতে হবে। দাসবাবুর জিপে যখন আমরা সবাই উঠলাম তখনই লাল বাহাদুর সিংহানিয়ার বডি নিয়ে আর একটা গাড়ি পোস্টমর্টমের জন্য বেরিয়ে গেল। লোকটার বাড়ি দেখলেই বোঝা যায় সৎপথে টাকা রোজগার করে বানানো অট্টালিকা এটা নয়। রাজীববাবুর গল্প অনুযায়ী খুব একটা ভালো লোক উনি ছিলেন না, সেটা মেনে নেওয়াই যায়। বাড়ির ভেতরের দেওয়ালে সর্বত্র বড় বড় ফিল্ম জগতের তারকাদের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি বাঁধিয়ে ঝোলানো আছে। এই তারকাদের অনেককেই আমি চিনি। ম্যানেজার পিনাকি বাবু আমাদের নিচের তলার একটি বড় হল ঘরে নিয়ে গেলে। এইটিকে স্টুডিও বললে ভুল হবে না। ঘরের এক কোণে প্রজেক্টরের মাধ্যমে ছবি উপভোগ করার ব্যবস্থা আছে। তার সামনে লম্বা তক্তপোষের সামনে সাজা আছে একটি কোমর সমান উঁচু পেতলের হুকোদানি। পিনাকি বাবু বললেন, ওখানে বসেই দিনের বেশিরভাগ সময় কাটাতেন সিঙ্গানিয়া বাবু। তাছাড়া আর অন্য কোনো ঘরে না যেতেন, না কারোর খবর নিতেন। ব্যোমকেশ সেদিকে এগিয়ে গেল। সামনে রাখা একটি কাঠের বাক্সের দিকে অঙ্গুলি নির্দেশ করে বলল, ওটি কি? ওটার মধ্যে সমস্ত পুরনো কালেকশনের রিল আছে। এগুলো দেখেই তো দিন কাটাতেন। ব্যোমকেশ বাক্সটি খুলে কয়েকটা রিলের খাপ চোখের সামনে তুলে দেখল। আমি একটু এগিয়ে গেলাম। দেখলাম তাতে ছবির নাম ও প্রধান কয়েকটি তারকার নাম লেখা আছে। বোধহয় এগুলো সিঙ্গানিয়া লোকটা নিজেই লিখেছে। এমন সময় চোখে পড়ল জিনিসটা। দেখলাম একদম রিলের একটি খাপের থেকে ছোট কাগজের অংশ কিছুটা বেরিয়ে আছে। কৌতূহলবশত বললাম, ব্যোমকেশ দেখো তো, ওটা কোনো চিঠি নাকি? ব্যোমকেশ খামটি বের করলো। তারপর যে কাগজের টুকরোটি ওই খামের ভেতর থেকে বেরোলো তা দেখে আমি স্তম্ভিত হয়ে সেদিকে চেয়ে রইলাম। দেখলাম এটি সেই লেখা গল্প থেকে উধাও হয়ে যাওয়া পাতাটি, অর্থাৎ 27-28 নম্বর পৃষ্ঠা রাজীববাবুর লেখার কাহিনীর। আমিও ব্যোমকেশ মুখ চাওয়াচাই করলাম। দাসবাবু বললেন, ওটি কি? জখের ধন। চলুন আমাদের বাড়িতে চলুন, বাকি সবটা বলছি। পিনাকি বাবু চিন্তা করবেন না, খুব শীঘ্রই আততায়ীকে পুলিশের হাতে তুলে দেব। আমরা বাড়িতে ফিরে এলাম। সিঁড়ি দিয়ে ওঠার সময় শুনতে পাচ্ছিলাম ঘরের ভেতরে টেলিফোনটা বাজছে। ব্যোমকেশ দ্রুত পায়ে এসে রিসিভারটা তুলে নিল। হ্যাঁ, মিস্টার বক্সি বলছি। কি ব্যোমকেশ বাবু, সিঙ্গানিয়া তো মারা গেল। সত্য অন্বেষণ কত দূর? নিধিরাম বাবু এই খবরটা যখন পেয়েছেন তখন নিশ্চিত থাকুন উনি ধরা পড়লে সেই খবরটাও পেয়ে যাবেন। ধন্যবাদ আমার খবর নেবার জন্য। বলে ব্যোমকেশ সজোরে রিসিভারটা রেখে দিল। দাসবাবু প্রশ্ন করলেন,
ব্যোমকেশ, ব্যাপারটা কি বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ব্যোমকেশ তক্তপোষে নিজের শরীরটা এলিয়ে দিয়ে বলল, এমন একটি চাল চালা হয়েছে যা সম্পূর্ণ আমার চোখের সামনে, কিন্তু আমি তার কিছুই বুঝতে পারিনি। দাসবাবু, আপনি আগে সম্পূর্ণটা শুনুন। বলে ব্যোমকেশ দাসবাবুকে সম্পূর্ণ ঘটনাটা পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করল। ভদ্রলোকের মুখ দেখেই বুঝলাম উনি পুরো ঘটনাটা কতটা অবাক হয়ে শুনছেন। অবশেষে একটা সিগারেট ধরিয়ে বললেন, সবই তো বুঝলাম ব্যোমকেশ, তাহলে এখানে সিংহানিয়ার ঘরে ওই কাগজটি গেল কিভাবে? সব বুঝতে পারবেন, একটু অপেক্ষা করুন। পরদিন সকালে দাসবাবু ফরেন্সিক রিপোর্ট নিয়ে আমাদের বাড়িতে এলেন। বললেন, ব্যোমকেশ, তুমি ঠিকই বলেছিলে। খুন হয়েছে আনুমানিক রাত 10টা 5 নাগাদ। তারপরে বডিটা সেইখানে ফেলে দিয়ে যাওয়া হয়। হ্যাঁ, জানতাম আমার অনুমানই সঠিক হবে। আমরা এবার একটু বেরোবো তালুকদার বাড়ির উদ্দেশ্যে। আপনাকে নিয়ে যাওয়া যাবে না, কিন্তু আপনি ফোর্স নিয়ে তৈরি থাকবেন, কারণ অতিথি আপ্যায়ন আপনাকেই করতে হবে। দাসবাবু সম্মতি প্রকাশ করে চলে গেল। উনি আমাদের ছেড়ে দিতে চেয়েছিলেন, কিন্তু ব্যোমকেশ তাতেও রাজি হলো না। আমরা রিক্সা নিয়ে তালুকদার বাড়িতে পৌঁছে যখন রাজীববাবুর ঘরে প্রবেশ করলাম, তখন আগের দিনের মতো দেখলাম সঞ্জীববাবু তার বাবাকে ওষুধ খাওয়াচ্ছে। ব্যোমকেশ বলল, ওষুধের শিশিটা আমার একটু চাই সঞ্জীববাবু। সে তো ফুরিয়ে গেছে, এই মাত্র নালায় ফেলে দিয়ে এলাম ব্যোমকেশবাবু। আমি এক কাজ করতে পারি, আমি আপনাকে প্রেসক্রিপশনটা দিতে পারি, যাতে ওই ডাক্তারবাবু ওষুধ লিখে দিয়েছিলেন। কোথায় সেটা? সঞ্জীব সঙ্গে সঙ্গে ড্রয়ার থেকে একটি ডাক্তারের নাম ও টেলিফোন নাম্বার সহ কাগজ বের করে ব্যোমকেশের হাতে দিল। দেখলাম তাতে কয়েকটা ক্যালসিয়ামের ওষুধ ছাড়া আর কিছুই লেখা নেই, এবং সবশেষে লেখা আছে একটি হজমের তরল ঔষধ। ব্যোমকেশ জিজ্ঞেস করল, আচ্ছা রাজীববাবু, আপনার রোগটা কি হয়েছিল জানতে পারি? রাজীববাবু ব্যোমকেশের এই কাজকর্মে কিছুটা বিস্মিত হয়ে পড়েছিলেন। তিনি এবার ধাতস্থ হয়ে বললেন, বিশেষ কিছু নয়, তবে কর্মজীবনে একবার শুটিং দেখতে গিয়ে একটা চলন্ত গাড়ি থেকে পড়ে গিয়েছিলাম। সেই থেকে পিঠের দিকটা একটা চিনচিনে ব্যথা ছিল। তখন বয়স কম ছিল ব্যোমকেশবাবু, অতটা তখন গুরুত্ব দিইনি। হঠাৎ করেই বছর খানেক আগে থেকে এক জায়গায় বেশিক্ষণ বসে থাকলেই সেই জায়গায় ব্যথা অনুভব করতে শুরু করলাম। সঞ্জীবের তখন সবে সবে চাকরি হয়েছে, বলল আর বেশি কষ্টের কাজ করে লাভ নেই, তার থেকে ধীরে ধীরে বাইরে বেরোনো বন্ধ করে দিলাম। কিন্তু ব্যোমকেশবাবু, সত্যি বলতে তারপর থেকে আমার শরীরের উন্নতি থেকে বেশি অবনতি হয়েছে। এখন চাকর খাইয়ে দেয় বলে দুটো খেতে পারি। সঞ্জীব স্কুলে চলে গেলে আমি পুরো একা হয়ে যাই। ভদ্রলোকের কথা শুনে মায়া হলো আমার। আপনাদের বাড়িতে প্রবেশ করার জন্য অন্য কোনো জায়গা আছে কি? কই না তো। সিংহানিয়া খুন হয়েছে, খবরটা পেয়েছেন আশা করি আপনি। ভদ্রলোক কথাটা শুনে প্রায় আঁতকে উঠলেন। তারপর বললেন, খুন? কখন, কিভাবে? সব বলবো রাজীববাবু, এবং আপনার খোয়া যাওয়া গল্পটির পাতাটিও উদ্ধার হয়েছে। এত ভালো খবর ব্যোমকেশবাবু, কোথায় পেলেন সেটা? কেন, সিংহানিয়ার ঘরে। কি অদ্ভুত ঘটনা ব্যোমকেশবাবু, এটা কিভাবে সম্ভব? মানে আপনি কি নিশ্চিত? ব্যোমকেশ পকেট থেকে ওই 27-28 নম্বর পাতাটি বের করে সমীরবাবুর চোখের সামনে ধরল। তারপরে বলল, দেখুন তো, এটি সেই কাগজ কিনা। ভদ্রলোকের চোখ আটকে গেল কাগজটির দিকে। ঠোঁটের চামড়া কয়েকবার যেন কেঁপে উঠল বিস্ময়ে। ব্যোমকেশ বলল, এই কাগজে সিংহানিয়ার প্রয়াত স্ত্রী এবং তার বাপের বাড়ির সম্বন্ধে আপনি লিখেছেন, যদি আমি খুব ভুল না করে থাকি। এই পাতাটি আমি একবারও ব্যোমকেশের থেকে নিয়ে পড়িনি, তবে এখন ওর মুখে কথাটা শোনার পর মনে হলো আরও কয়েকটা জটিল রহস্য বাড়ল বই কমল না। রাজীববাবু নিচু গলায় বললেন, আমি সেইবার সিংহানিয়াকে নিজের হাতে স্ত্রীকে খুন করতে দেখেছিলাম। তবে আমি বাংলোর যেখানে বসে লেখালেখি করছিলাম তার থেকে খানিকটা দূরেই ছিল একটা জঙ্গল। আর লেখালেখি করে ক্লান্ত শরীরে যখন আমি ঘুরতে ঘুরতে ব্যাপারটা লক্ষ্য করি, তখন বেশ দেরি হয়ে গেছে। আমি লুকিয়ে দেখলাম সিংহানিয়া তখন নিজের মৃত স্ত্রীর দেহটা মাটিতে পুঁতে দিচ্ছে। পাশে শুয়ে অঝরে কেঁদে চলেছে তার একটি দুধের শিশু। আমি তখনই লোক জড়ো করে সবটা মানুষের সামনে আনতে পারতাম, কিন্তু আমি তা করিনি, কারণ সিংহানিয়া লোকটার কাছে থাকতো সবসময় আগ্নেয়াস্ত্র। সে আমাকেও শেষ করে দিত সেই মুহূর্তের মধ্যে।
তখন ওই ছোট শিশুটির কি হতো। তাই লোকটা তখন বাচ্চাটিকে জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে গেল, তখন আমি গিয়ে তাকে উদ্ধার করলাম। সঞ্জীব মোটে তখন 10 মাসের বাচ্চা। তাকে বুকে জড়িয়ে নিয়ে আসি বাংলোতে। বড় ছেলে অনিস তখন অনেক ছোট। কোনোদিন সে বুঝতে দেয়নি যে সঞ্জীব আমার আসল ছেলে নয়। একা হাতে মানুষ করা শুরু করি সেই দুধের ছোট শিশুটিকে। আর তখন থেকেই মনের মধ্যে জমতে থাকে ক্ষোভ। কেনই বা এমন করলো সিংঘানিয়া? কেন শেষ করে দিতে চেয়েছিল ছোট বাচ্চাটির জীবন? আর তার থেকেই আপনার ভিতর জন্ম নেয় প্রতিশোধের আগুন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মানুষরূপী পশুটাকে শেষ করতে আমার খুব একটা অসুবিধা হয়নি। আমি খালি এতকাল চুপ ছিলাম সঞ্জীব বড় হয়ে উঠুক তার অপেক্ষায়। তখন সিংঘানিয়া বোম্বেতে বড় অ্যাক্টর। তাকে ধরে শাস্তি দেওয়া অসম্ভব। চারিপাশে সে ঘিরে থাকতো অজস্র পাহারায়। তাই তখন তাকে নিজের কুকর্মের সাজা দেওয়া হয়ে ওঠেনি। কিন্তু আমি নিজের লেখা শেষ গল্পে এই সব ঘটনা উল্লেখ করে গেলাম ব্যোমকেশবাবু। আপনি এটাকে প্রমাণ স্বরূপ ব্যবহার করতে পারেন। আর সিংঘানিয়া যে একজন খুনি ছিল তাও প্রমাণ করতে পারেন। কিন্তু আপনি নিজে খুন করতে গেলেন কেন রাজীববাবু? আইন হাতে তুলে নেওয়ার ক্ষমতা কারো কাছে নেই। আপনি তো পুলিশকেও সবটা জানাতে পারতেন। কি হতো জানিয়ে? সিংঘানিয়ার বয়স এখন 60-এর ওপারে। অত পুরানো মামলা কোর্টে উঠলে এমনি সে মাত্র কয়েক বছরের জেল হয়েই ছাড়া পেয়ে যেত। কিন্তু আমি দেখতে চেয়েছিলাম ওকে ধুকতে ধুকতে মরতে। এত সহজ মরণ আমি ওকে মরতে দিতাম না। অনেকদিন ধরেই সুযোগ খুঁজছিলাম, তবে একদিন জানতে পারি লোকটি অভিনয় ছেড়ে এখন পুরোপুরিভাবে কলকাতায় বসবাস শুরু করেছে। অর্থাৎ তবে থেকেই মনের মধ্যে জেগে উঠল প্রতিশোধের আগুন। খোঁজ নিয়ে জানতে পারলাম লোকটা বিকাল বিকাল নাগাদ রাস্তায় হাঁটতে বেরোয়। তাই বেআইনিভাবে লুকিয়ে একটা বন্দুক জোগাড় করি আমি। তবে শেষ পর্যন্ত লোকটা মৃত্যুর আগে আমার সামনে মাটিতে গড়িয়ে নিজের পূর্বে করা অপকর্মের জন্য শোক প্রকাশ করে, কিন্তু আমার প্রতিশোধের আগুন নেভে লোকটাকে খুন করেই। ব্যোমকেশ এবার গম্ভীর মুখে বলল, আর আপনার ছেলে? ও যখন কিছুই জানে না, ওকে জানাবার দরকার নেই। আমি একদম সুস্থ এবং এই বয়সেও সহজেই হাঁটাচলা করতে পারি ব্যোমকেশবাবু। কথাটা শেষ হওয়ার সাথে সাথেই চোখে জল নিয়ে ঘরে প্রবেশ করলো সঞ্জীববাবু। বাবা, তুমি আমার জন্য এত কিছু করলে, এতটা ভালোবাসো তুমি আমাকে বাবা। নিজের ছেলে না হওয়ার পরও সেই ছোটবেলা থেকে আমাকে কোলে পিঠে করে মানুষ করেছো তুমি আমায়। একটা দিনও বুঝতে দাওনি যে আমি তোমার নিজের ছেলে নই। আজ আমি সবটা লুকিয়ে শুনছিলাম দরজার বাইরে থেকে, কিন্তু কিন্তু সত্যটা জানার পর আর নিজেকে আটকে রাখতে পারলাম না। কেন এমন করলে বাবা? কেন কেন? রাজীব তালুকদার নিজের হাত তার ছেলের মাথায় রেখে কান্না ভেজা কণ্ঠে বলে উঠলেন, ভালোবাসা রে বোকা, ভালোবাসা। আমার সোনার মানিক চাঁদ, যাকে লোকটা শেষ করে দিতে চেয়েছিল তাকে ছেড়ে দিই কেমন করে? আমার আজও মনে পড়ে সেই দিনটার কথা, যবে জঙ্গলের মধ্যে প্রথমবারের মতন আমি তোকে কুড়িয়ে পেয়েছিলাম। পারিনি ফেলে চলে আসতেছে তোকে। আমি দেখলাম রাজীববাবুর চোখের কোণ বেয়ে তখন নেমে আসছে অজস্র অশ্রুধারা। আমি আর ব্যোমকেশ কিভাবে যে নিজের চোখের জল ধরে রয়েছি তা বলতে পারবো না। হয়তো এই ভাবের কোনো নাম হয় না, এটাকেই হয়তো বলে নিখুঁত ভালোবাসা। ব্যোমকেশবাবু, আপনি আমায় গ্রেফতার করুন, আমি আসল খুনি। সিংঘানিয়া লোকটাকে আমি খুন করি আর সবটা সাজাই নিজের মাথা দিয়ে। আর আপনাকে আমি ডেকে এনে তদন্ত করতে বলি, কারণ আপনি সত্য অনুসন্ধান করেন। আর সমস্ত সত্য আপনার মাধ্যমে জানিয়ে দিয়ে যাওয়ার জন্য আপনার প্রমাণ লাগলে সমস্ত কিছু পেয়ে যাবেন ওই লেখা গল্পটির মধ্যে। সেই দিন যে মনের মধ্যে কি ভার নিয়ে আমরা তালুকদার বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম তার অন্ত নেই। অনেক কেস আমরা দেখেছি, কিন্তু এটার মতো অদ্ভুত কেস কোথাও দেখিনি। হয়তো এটাকেই বলে নিখুঁত ভালোবাসা। তবে কোর্টে যখন মামলাটা ওঠে, সমস্তটা প্রমাণ হয় যে সিংঘানিয়াই খুনি ছিল,
কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়ার জন্য লেখক রাজীব তালুকদারের মাত্র 5 বছরের কারাবাস হয়। কিন্তু এই ঘটনা আমি যতদিন বাঁচব ততদিন আমার মনে থাকবে। এটা ব্যোমকেশের কাছে আসা একটা অদ্ভুত কেস রূপে আমার গল্পে স্থান পাবে। সব রহস্যের সমাধান হয় না, কিছু রহস্য বেঁচে থাকে পরবর্তী গল্পের জন্য। আজকের মতো ব্যোমকেশ বিদায় নিল, কিন্তু শহরের অন্ধকার জানে এই শেষ নয়, কারণ যেখানে রহস্য আছে সেখানে ফিরে আসবেই সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আর তার সঙ্গে হাইপ দিতে ভুলবেন না। এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই রকমই আরও রহস্য রোমাঞ্চ গল্প শুনতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি আমরা আবার ফিরছি নতুন গল্প নিয়ে।